অফিসার ফাহিম পুলিশকে ভয় পেতে দেখে বলে উঠল, কি হলো? তুমি এইভাবে লাশটাকে দেখে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? স্যার, আমি এই লাশটিকে দেখে ভয় পেলেও সবচেয়ে বেশি ভয় হচ্ছে এই লাশের গায়ে বড় বড় করে লেখা জেকে। ও পাশ থেকে অফিসার ফাহিম ব্রু কুঁচকে বলে উঠল, যে কে? কে এই যে কে? তার নাম শুনে ভয় পাওয়ার কি আছে? স্যার, আপনি হয়তো জানেন না, এই শহরের নতুন, তাই আর কিছু জানেন না। জেকে এই শহরের নয়, পুরো আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে পুরো পৃথিবী তার হাতের মুঠোয়। তার নাম শুনলে মানুষ ভয়ে আতঙ্কে, এমনকি এই শহরের সবচেয়ে বড় বড় ভয়ঙ্কর মাফিয়া কিং জেকে। সে এতটাই সাইকো যে যাকে ধরে তাকে শেষ না করা পর্যন্ত সে থামে না। এমনকি যাকে ধরে তার রক্ত মাংস ক্রোধ করে দেয়। এতটা সাইকো পুরো হায়না থেকেও কম নয়। কেউ জানে না তার আসল নাম, কেউ জানে না তার মুখ কেমন। শুধু গর্জন, সে যেখানে যায় সেখানে মৃত্যু ছায়ার মতো ঘুরে বেড়ায়। শুধু তাই নয় স্যার, বছরের পর বছর শহরে হঠাৎ করে শুরু হয় ধারাবাহিক হত্যাকাণ্ড। প্রতিটি হত্যার লাশের গায়ে লেখা থাকে দুটি অক্ষর, যে কে। আর এই ভয়ঙ্কর মাফিয়া কিং আজও শহরের গুঞ্জন, কিন্তু অন্ধকার গলির প্রতিটি ফিসফিসে শব্দ থেকে এখনো তার নাম ভেসে আসে, যে কে দা শাওডো কিং। এতক্ষণ ধরে পুলিশ অফিসার ফাহিম পুলিশ অফিসারের কথাগুলো শুনছিল। যে কে কোনো সাধারণ মানুষ নয়, যা বোঝার বুঝে গেল। এরপর অফিসার ফাহিম বলে উঠল, তোমরা এক কাজ করো, এই লাশটিকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। তারপর লাশটিকে পোস্টমর্টম নিয়ে যায়। কিছু সময় পর একজন হাবিলদার এসে অফিসার ফাহিমকে বলে উঠল, স্যার, আমরা গভীর জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোনো ক্লু পাওয়া যায় কিনা। তেমন কোনো কিছু পাইনি, তবে কিছু দূর জঙ্গলটা খুঁজে এই ব্যাগটি পরে থাকতে দেখলাম। মনে হচ্ছে স্যার এই ব্যাগটি কোনো মেয়ের। অফিসার ফাহিম ব্যাগটিকে হাতে নিয়ে পরক্ষণে দেখতে লাগলো ব্যাগটি ভেতরে কি আছে। সেটা চেক করে দেখলো 2000 টাকা ছাড়া আর কিছুই পেল না তেমন। এমন সময় অফিসার ফাহিম বলে উঠল, তোমরা এক কাজ করো, লাস্টে পোস্টমর্টম রিপোর্ট এলে থানায় নিয়ে আসবে। এই বলে পুলিশ অফিসার ফাহিম সেখান থেকে চলে যায়। অন্যদিকে কবির সর্দারের লোকেরা অচেনা মানুষটিকে খুঁজে না পেয়ে তারা সেখান থেকে চলে যায় কবির সর্দারের কাছে। অথপ একজন লোক কবির সর্দারের কাছে এসে ভয়ে ভয়ে বলে উঠল, ওই মেয়েটাকে ধরার অনেক চেষ্টা করেছি, কিন্তু গভীর জঙ্গলের ভিতরে তাকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তাকে কোথাও পাইনি। বস, সে আমাদের হাত থেকে পালিয়ে গিয়েছে বস, আমরা তাকে ধরতে পারিনি। লোকটির কথা শুনে কবির সর্দার রেগে গিয়ে লোকটিকে সোজা গুলি করে ওখানেই মেরে ফেলল। এটা দেখে ওখানে থাকা কবির সর্দারের লোকেরা ভয়ে আতঙ্ক হয়ে যায়, যেন এক হিংস্র দানব দাঁড়িয়ে আছে তাদের সামনে। কবির সর্দার রাগে গিজগিজ করতে করতে বলে উঠল, তোরা সামান্য একটা মেয়েকে খুঁজে আনতে পারলি না? তোদেরকে ইচ্ছে করছে আমার সব কয়টা গুলি এখানেই লাশ বানাতে। রক্তর ঝান আমার খুব পছন্দ। হা হা, পালিয়ে যাবে কোথায়? একদিন ঠিক আমার খাঁচায় বন্দি হতে হবে। হা 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 হা। হেই মেয়ে, শোন, তোরা যেভাবেই হোক ওই মেয়েকে আমার চাই। ওই মেয়েটার কাছেই ওই পেন ড্রাইভ, যেটা আমার অতি খুবই মূল্যবান, ওইটা আমার চাই। তোরা খুঁজে দেখ মেয়েটা কোথায় আছে। ওই শহরে পুরো অলিগলি খুঁজে দেখ সে কোথায় লুকিয়ে আছে। তোরা যা এখান থেকে, ইচ্ছে করছে সব কয়টাকে গুলি করে যা আমার চোখের সামনে থেকে। এই বলে কবির সর্দারের লোকেরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে অফিসার ফাহিমের কাছে একটি ফোন আসে তার বড় স্যার ডিআইজি স্যারের। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, ফাহিম, আমি খবর পেয়েছি আজকে কিছু মেয়ে আর কিছু মাদক নেশাদ্রব্য ইয়াবা পাচার করতে চলেছে। আর ওই আশেপাশে রাস্তা চেকপোস্ট চালাও। কোনো ক্লু পেলে আমায় খবর দিবে। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি তোমার ইমেলে। এই বলে কলটা কেটে যায়। তারপর অফিসার ফাহিম তার ইমেল চেক করে, দেখে স্যারের দেওয়া লোকেশন ফাহিমের থেকে 2 কিলোমিটার দূরে। ফাহিম হাবিলদারকে গাড়ি এই ঠিকানায় যেতে বলল। কিছু সময় পর অফিসার ফাহিম তার লোকেশনে পৌঁছে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। ফাহিম এসে দেখে প্রায় অনেকগুলো মানুষের লাশ পিচ ঢালা রাস্তার উপরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। অফিসার ফাহিম ওখানে থাকা একজন পুলিশকে বলে উঠল, এই তোমরা সবাই
আশেপাশের লাশগুলোকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। আর এই রাস্তার আশেপাশে দেখো কোনো কিছু ক্লু পাও কিনা। আর এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করে সেগুলো নিষেধ করে দাও। আর এই গাড়িগুলোকে ভালো করে চেক করবে। ওরা চলে যায় ওদের কাজে। কিছু সময় ধরে অফিসার ফাহিম চারিদিকটা ভালো করে দেখে, পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। হঠাৎ একদিকে চোখ আটকে গেল। অফিসার ফাহিম দেখলো জঙ্গলের ভেতরে একটি ট্রাকের ভেতর থেকে কিছু চিৎকার ভেসে আসছে। অফিসার ফাহিম কাছে গিয়ে ঢিকিটা খুলতেই দেখে প্রায় 50 জন মতো মেয়ে রয়েছে। মেয়েগুলো অফিসার ফাহিমকে দেখে ওখানে থাকে একটি মেয়ে কান্না করতে করতে বলে উঠল, স্যার, আমাদের বাঁচান। ওই লোকগুলো আমাদের বিদেশে পাচার করতে চাচ্ছে। স্যার, আমাদের বাঁচান স্যার। তোমরা কেউ ভয় পেও না, আমি আছি। তোমাদের সবাইকে সবার বাসায় পৌঁছে দেব। আচ্ছা, এটা বলো যে তোমাদের এখানে কে নিয়ে এসেছে, বা তোমাদের যে এখানে নিয়ে এসেছে তাকে কি তোমরা চেনো, বা তার সাথে কি কোনো পরিচয় আছে কোনোভাবেই, বা তাকে দেখলে কি চিনতে পারবে? না স্যার, আমরা তাদের মুখগুলো দেখতে পাইনি স্যার। কালো মুখোশ পরেছিল ওই লোকগুলো। আমি যখন কলেজ থেকে ফিরেছিলাম তখন কে যেন আমার মুখের সামনে রুমাল ধরে, আর আমার জ্ঞান ফিরতে দেখি আমি এই গাড়ির ভিতরে স্যার। অফিসার ফাহিম আর কিছু বলল না। কিছু সময় পর ফাহিম সবার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো। অন্যদিকে পুলিশ অফিসার ফাহিমের কথা অনুযায়ী কিছু পুলিশ পাশে রাস্তায় চেকপোস্ট শুরু করে দিয়েছে। হঠাৎই ওই রাস্তা দিয়ে একটি ট্রাক মালবাহিত গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। কিছু পুলিশ সেই গাড়িটিকে আটকায় এবং গাড়ির সামনে একজন পুলিশ গিয়ে বলতে লাগলো, এই দাঁড়া, এই গাড়ির ভিতরে কি আছে? আর তুই গাড়ির ভিতর থেকে নাম, আর দেখি তোর গাড়ির লাইসেন্স। আর এই গাড়ি এই রাস্তা দিয়ে যাবে। এই কথা শুনে গাড়ির ব্যক্তিটি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে আসতে একজন পুলিশ জিজ্ঞেস করলো, ওই, তোর নাম কি? আর তোর গাড়ির ভিতরে কি আছে? স্যার, আমার নাম আকাশ। কেন, কিছু হয়েছে স্যার? গাড়ি রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবো না কেন স্যার? আর এই গাড়ির ভেতরে কিছু সবজি আর কিছু চাউল ডালের বস্তা আছে স্যার। আমি টাঙ্গাইল থেকে এই মালগুলো নিয়ে শহরে যাচ্ছি। আগামীকাল এই মালগুলো ডেলিভারি না দিতে পারলে অনেক লস হয়ে যাবে স্যার। দেখি তোর গাড়ির লাইসেন্স দেখা। আর এই, তোমরা সবাই এই গাড়িটিকে ভালো করে একটু চেক করে দেখো এই গাড়ির ভিতর কি আছে। এই গাড়ির ভিতর যে সত্যি মালামাল আছে তা আমরা কি করে বিশ্বাস করব? এর কি গ্যারান্টি আছে? সবাই একটু ভালো করে চেক করে দেখো। আমাদের কাছে খবর আছে আজকে কিছু ড্রাগস পাচার হতে চলেছে। তারপর আকাশ নামের ছেলেটি তার গাড়ির লাইসেন্স বের করে এনে পুলিশ অফিসারকে দেখায় এবং পুলিশ অফিসার লাইসেন্সটা দেখে সব কিছু ঠিক আছে দেখে ছেড়ে দেয়। কিছু সময় পর কিছু হাবিলদার এসে অফিসারকে বলতে লাগলো, স্যার, আমরা এই গাড়ির ভিতরে কোনো কিছুই পাইনি। ও যা বলছে সব কিছু ঠিক আছে। এই গাড়ির ভিতরে সবজি আর চাউল ডাউলের বস্তা ছাড়া আর কিছুই নেই। স্যার, আমরা খুব ভালোভাবে চেক করে দেখেছি এগুলা, স্যার আর কিছুই দেখিনি। তারপর পুলিশ অফিসার আকাশকে ছেড়ে দেয় আর বলে, আচ্ছা, তাহলে তোকে ছেড়ে দিলাম, তুই এখান থেকে চলে যা। আর এই গাড়ির অন্য দিক দিয়ে নিয়ে যা, এই রাস্তা দিয়ে যেতে পারবি না। তারপর আকাশ তার গাড়ি স্টার্ট দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যায়, তার গন্তব্যের দিকে যেতে থাকে। আপনারা আবার কি ভাবছেন? হ্যাঁ, এটা ভাবছেন যে ওই গাড়িতে ওই অচেনা মেয়েটা ছিল, কিন্তু তাকে দেখলো না কেন? কেননা তারা অন্ধকারে খুব একটা ভালো চেক করেনি, তাই তাকে দেখতে পারেনি পুলিশ অফিসারগুলো। আচ্ছা চলুন এবার গল্পে ফেরা যাক। তারপর কিছু সময় পুলিশ অফিসারগুলো ওই রাস্তায় অনেক গাড়ি চেক করতে থাকে। হঠাৎ একটা 10 চাকার একটা বড় ট্রাক গাড়ি সেই রাস্তা দিয়ে যেতে নিলে সেই গাড়িটিকে পুলিশ অফিসারগুলো আটকায় এবং গাড়ির মালিক তো খুব ভয় আছে। গাড়ির ব্যক্তিটি কেন ভয় আছে সেটা না হয় একটু পরেই জানতে পারবেন আপনারা। আগে চলুন পুলিশ অফিসারগুলো কি খুঁজে পেল। তারপর গাড়িটিকে থামিয়ে একজন পুলিশ গাড়ির মালিকটিকে বের হতে বলে। গাড়ির থেকে একজন লোক বেরিয়ে এসে ভয়ে ভয়ে বলতে লাগলো, স্যার, কি হয়েছে? কোন সমস্যা? স্যার,
কিরে তুই এত আমতা আমতা করছিস কেন? আর তোর গাড়ির ভিতরে কি আছে দেখি? খোল, আমরা চেক করে দেখবো এই গাড়ির ভিতরে কি আছে। লোকটি আতঙ্কিত হয়ে ভয়ে ভয়ে বলতে লাগলো। স্যার না স্যার এই গাড়ির ভিতরে কিছু নেই। কিরে তুই আবার আমতা আমতা করছিস কেন? এই গাড়ির ভিতরে কি আছে কি নেই সেটা আমরা সঠিক করে দেখবো। তুই গাড়ির ডেকি খোল। তোমরা সবাই এই গাড়িটিকে একটু ভালো করে চেক করো, দেখো এই গাড়ির ভিতরে কোনো ক্লু পাও কিনা। তারপর গাড়ির ঢিকি খুলে কিছু পুলিশ অফিসার দেখে গাড়ির ভিতর অনেকগুলো কার্টুন। কিছু পুলিশ অফিসার একটি কার্টুন খুলে যা দেখলো তা তাদের মাথার উপর দিয়ে গেল। আপনারা বুঝতে পারছেন না তো কি দেখা গেছে? তাহলে শুনুন। তারা কার্টুন খুলে দেখে যে অনেকগুলো ড্রাগসের প্যাকেট এবং ওখানে প্রায় 200+ এর কার্টুন আছে। তার সবগুলোতে ড্রাগ এবং সবগুলো দামি। এটা দেখে ওই হাবিলদারদের মধ্যে একজন বলে উঠল, স্যার, এই গাড়ির ভিতরে যতগুলো কার্টুন আছে সবগুলো কার্টুন ড্রাগস আছে স্যার। আর ড্রাগসগুলো দেখে মনে হচ্ছে খুবই দামি স্যার। এটা শুনে পুলিশ অফিসারটি তার হাতে থাকা লাঠি দিয়ে সেই লোকটিকে বেধরম পেটাতে থাকে আর বলতে থাকে, এই বল, এই ড্রাগসগুলো কোথা থেকে নিয়ে এসেছিস? আর এইগুলা কোথায় পাচার করতে চেয়েছিলি বল? আর এর সাথে কার কার হাত আছে বল, সত্যি সত্যি বল, নয়তো তোকে আজ বলবি না। তাহলে চল আমাদের স্যারের কাছে, তোকে স্যারের কাছে নিয়ে গেলে সব ডিটেলস দিয়ে দিবি। হা হা হা। তারপর পুলিশ অফিসারটি এই গাড়িটিকে থানায় নিয়ে যেতে বলে। কিছু পুলিশ অফিসারকে তারা সেই গাড়িটিকে থানায় নিয়ে যায়। দেরি না করে এরপর ওই পুলিশ অফিসার ওই লোকটিকে অফিসার ফাহিমের কাছে নিয়ে যায় আর বলতে থাকে, স্যার, আমরা এই ক্রিমিনালকে ধরতে পেরেছি স্যার। এই ক্রিমিনাল বড় গাড়ি করে ড্রাগস নিয়ে যাচ্ছিল, আমরা তা হাতে নাতে ধরে ফেলছি স্যার। এখন একে কি করব স্যার? এর সাথে কে জড়িত আছে তা অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু এ কখনো মুখ খোলেনি। তখন ওপাশ থেকে অফিসার ফাহিম বলে উঠল, তুমি এক কাজ করো, এই ক্রিমিনালকে থানায় নিয়ে গিয়ে একটু জামানত আদায় করো। আমি বড় স্যারকে ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমরা ড্রাগস পাচারকারীকে ধরতে পেরেছি। আর আমি এই মেয়েগুলোকে তাদের বাসায় অ্যাড্রেস নিয়ে সবার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তুমি ক্রিমিনালকে থানায় নিয়ে গিয়ে একটু জামানত আদায় করো। তারপর ফাহিম একটা বড় গাড়ি ম্যানেজ করে ওই সব মেয়েগুলোকে তাদের সবার বাড়ির অ্যাড্রেস নিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়ে অফিসার ফাহিম তার নিজ গন্তব্যের দিকে চলে যায়। অন্যদিকে এমপি শরীয়ত খান তো অনেক চিন্তায় আছে, কেননা তার প্রায় 200 কোটি টাকার মাল তো গুলো এখনো কোনো খবর নেই। হঠাৎই এমপির ফোনে একটা ফোন আসে। কলটি রিসিভ করতেই এমপির ডান হাত ফোনের ওপাশ থেকে বলে উঠল, স্যার, আপনার পৌঁছানোর আগেই কিছু পুলিশ অফিসার ওখানে এসে চেকপোস্ট চালিয়ে দেয় ওই রাস্তায়। আর আপনার যে মেয়েগুলোকে পাচার করার কথা ছিল ওই মেয়েগুলোকে পুলিশ এসে ওদেরকে নিয়ে যায়। আর আমাদের যে কিছু লোককে জেকে নামের এক ভয়ঙ্কর মাফিয়া এসে মেরে ফেলেছে। আর যেই গাড়িতে ড্রাগস পাচার করার কথা ছিল সেই গাড়িটি পুলিশ অফিসাররা তাদের থানায় নিয়ে চলে গেছে। ডেকে নাম শুনতেই এমপি শরীয়ত খান রেগে গিয়ে চোয়াল শক্ত হয়ে যায় আর বলতে থাকে, যে কে, আমি তোকে ছাড়বো না। তুই আমার সব নষ্টের গোড়া, আমার সমস্ত সাম্রাজ্য তিলে তিলে গড়া। তোকে আমি ছাড়বো না। আমার 200 কোটি টাকার মাল তুই নষ্ট করে দিলি, তোকে আমি ছাড়বো না। তোকে যেভাবেই হোক আমি খুঁজে বের করে তোকে একেবারে শেষ করে দেব। বাবলু, আমার ছেলে জায়ানকে গত 3 দিন ধরে খোঁজ পাচ্ছি না। কোথায় আমার ছেলে, খুঁজে বের করো। আর ও ফোন তুলছে না, ওর ফোন বন্ধ দেখাচ্ছে। আমার ছেলেকে যেভাবে হোক খুঁজে বের কর। বাবলু হোসেন এমপির বাম হাত। বাবলু এমপির উদ্দেশ্যে বলে উঠল, স্যার, আপনাকে বলতে মনে নেই আমার, জায়ান ভাই ওর বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে কিছুদিনের জন্য। আমার আপনাকে বলতে মনে ছিল না স্যার। অন্যদিকে চলুন আমরা এই গল্পের ভিলেনের থেকে একটু ঘুরে আসি। সে কি করছে একটু দেখে আসি। মালয়েশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এক মাফিয়ার নাম কোবরা কিং। এই কোবরা কিং সবচেয়ে ভয়ঙ্কর এক মাফিয়া, যার নাম শুনলেই এই মালয়েশিয়া ভয়ে আতঙ্ক হয়ে যায়।
এমনই একদিন এই কিং কোবরা বাইরের সোফায় বসে আছে। তার পাশে দুইটা বিদেশি মেয়ে পরনে ছোট ছোট পোশাক পরে আছে, যেন তাদের সমস্ত শরীরে লজ্জাস্থান থেকে শুরু করে সবকিছু দেখা যাচ্ছে। সামনে সুইমিং পুল। এই সুইমিং পুলে কিছু বিদেশি মেয়েরা ছোট ছোট পোশাক পরে সুইমিং পুলে কেউ গোসল করছে তো কেউ সাঁতার কাটছে। তাদের শরীরের লজ্জাস্থান থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এমন সময় কোবরা কিং এর ডান হাত এসে বলে উঠল। কোবরা কিং এর কাছে গিয়ে ডান হাত তার কানে কানে ফিস ফিস করে কিছু একটা বলল, যেটা শুনে কোবরা কিং এর চোয়াল শক্ত হয়ে গেল। তার হাতে একটি ছুরি নিয়ে একজন লোকের কাছে গিয়ে তার পেটের ভেতরে চালিয়ে দিয়ে পেটটা এফোর ওফোর করে দুই হাত ধরে টেনে হেঁচড়ে নিমিষের মধ্যে তার কলিজাটা টেনে বের করলো এবং কলিজাটা হাতে নিয়ে তার হাতে থাকা ছুরিটা নিয়ে অনবরত তার কলিজায় আঘাত করতে লাগলো। এটা দেখে ওখানে সমস্ত মানুষগুলো ভয়ে আতঙ্ক হয়ে যায়। আর কোবরা কিং হাসতে হাসতে বলে উঠল, হা 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 হা, আমার সাথে বেমানি? তোরা শুনে রাখ, আমার সাথে আজ পর্যন্ত কেউ বেমানি করে টিকে থাকতে পারেনি। আমার সাথে যে বেমানি করবে তার ফল এভাবেই আমি তাকে দেব। তার কলিজার ঘ্রাণ আমার খুব পছন্দ, মানুষের রক্ত, কলিজা এগুলো আমার খুবই পছন্দ। আমি মানুষের রক্ত দিয়ে গোসল করতে পছন্দ করি। মানুষের রক্ত আমার খুবই পছন্দ। সবাই খেলে রং দিয়ে হোলি, আমি খেলি মানুষের রক্ত দিয়ে। হা হা হা। বাংলাদেশে খোঁজ নে, আগামীকাল 200 কোটি টাকার ড্রাগস আসার কথা। খোঁজ নে কবে আসবে, আর কিছু মেয়ে আসার কথা। তোরা খবর নিয়ে দেখ ওগুলো আসবে কবে। তাহলে আপনারা দেখতেই পেলেন আমাদের এই গল্পের ভিলেন কেমন। অন্যদিকে পুলিশ অফিসার ফাহিম, তিনি থানায় এসে সবে মাত্র বসতেই একজন পুলিশ অফিসার এসে বলতে লাগলো, স্যার, আগামীকাল যে লাশটি আমরা রাস্তায় পেয়েছি ওই লাশটি হচ্ছে এই শহরের এমপি সৈয়দ খানের ছেলে জায়ানের। শুধু তাই নয় স্যার, এই এমপি সৈয়দ খান আর জায়ানের অনেকগুলা কেস ফাইল রয়েছে যেগুলো কেউ হাতে নেয়নি আজ পর্যন্ত। এমনকি শুধু তাই নয় স্যার, উনি জায়ানকে ড্রিঙ্কস করেছিল, এমনকি ড্রিঙ্কসের ভিতরে বিষ ছিল স্যার। এমনকি স্যার এটা জানতে পেরেছি যেদিন জায়ানের খুন হয় সেদিন জায়ানের সাথে তার বন্ধু রাকিব ছিল সেখানে। পুলিশের কথা শুনে অফিসার ফাহিম বলে উঠল ওপাশ থেকে, যদি তাই হয়ে থাকে তাহলে সেই দিন আমরা শুধু জায়ানের লাশ পেয়েছি, সেখানে তো রাকিবের লাশ থাকার কথা ছিল, কিন্তু আমরা জায়ানের লাশ কেন পেলাম? আর এই রাকিব বা কোথায় উদয় হয়ে গেল? এর পেছনে কিছু তো একটা রহস্য আছেই, কিন্তু কি সেই রহস্য সেটা আমাকে জানতেই হবে। তুমি এক কাজ করো, এই রাকিবের বাবা মা কে, কী তার পরিচয়, তা খুব শীঘ্রই খুঁজে বের করো। স্যার, রাকিব হচ্ছে এই শহরের বিজনেসম্যান সাহিব চৌধুরীর ছেলে। তাহলে গাড়ি বের করো, এমপির বাসায় যেতে হবে। আর ওই মালগুলোর কী অবস্থা, ওগুলো কি করেছে তোমরা? স্যার, আপনার কথা অনুযায়ী আমরা গভীর জঙ্গলে নিয়ে গিয়ে গাড়িটিকে আগুন ধরিয়ে দিয়েছি। এই বলে পুলিশ অফিসার ওখান থেকে চলে যায়। আর অফিসার ফাহিম এমপির বাসার উদ্দেশ্যে যাওয়ার বাইরে এসে গাড়ির কাছে এসে গাড়ির ভেতরে বসতেই গাড়ি চলতে শুরু করলো। ঠিক কিছু সময় পর অফিসার ফাহিম এমপির বাসায় পৌঁছেই ভেতরে এসে এমপির কাছে আসতেই এমপি রাগী গলায় বলে উঠল, এই অফিসার, তুই এখনো আমার ছেলের খুনিকে না ধরে খুব আরামে আছিস? খুব তাড়াতাড়ি পারিস আমার ছেলের খুনিকে আমার সামনে নিয়ে আয়। আমি আমার ছেলের খুনিকে নিজের হাতে শাস্তি দেব এবং খুব তাড়াতাড়ি তার কাটা মাথা দিয়ে আমি ফুটবল খেলবো। যত তাড়াতাড়ি পারিস আমার সামনে আমার ছেলের খুনিকে চাই এবং খুব শীঘ্রই। দেখুন স্যার, আপনি একটু শান্ত হন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলে খুনিকে আপনার সামনে নিয়ে হাজির করব। এবার এটা বলুন, আপনার ছেলের সাথে কি কারো শত্রুতা আছে, বা কারোর সাথে কি কোনো ঝামেলা আছে? শত্রুতা বলতে মানে আমার ছেলের সাথে কার শত্রুতা থাকতে পারে? আর আমার ছেলে এই বয়সে মজা মাস্তি করবে, এটা স্বাভাবিক। আমার ছেলের খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের কর। দেখুন স্যার, যেদিন আপনার ছেলে খুন হয় সেদিন আপনার ছেলের বন্ধু রাকিবও তার সাথে ছিল। আর আমরা তদন্ত করে দেখব, খুব শীঘ্রই আপনার ছেলের খুনিকে আমরা হাতে হাতে ধরবো স্যার। কিছু সময় পর ওখানে মিডিয়ার লোক এসে খবর প্রচার করা শুরু করে দিয়েছে।
এবং একটি মেয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি রাইসা আপনাদের মাঝে একটি খবর নিয়ে হাজির হয়েছি। গতকাল রাতে কে বা কারা এই শহরে এমপি শাহিয়াত খানের ছেলে জায়ানকে খুন করে তারই পুরুষাঙ্গ কেটে তার হাতে ধরিয়ে দিয়েছে, ওর লাশের গায়ে লিখে দিয়ে গেছে জেকে। শুধু তাই নয়, এই জেকে মাফিয়া 10 বছর আগে এরকম খুন করেছিল, এরপর থেকে তাকে আর দেখা যায়নি। সত্যি কি এটা জেকে নাকি তার ছদ্মবেশ ধারণ করে কেউ আতঙ্ক সৃষ্টি করেছে আর এই শহরের এমপি শাহিয়াত খানের ছেলেকে খুন করে যায়? আর কে মারলো? বিস্তারিত জানতে আমরা চলে যাব অফিসার ফাহিমের কাছে। স্যার, আপনারা এর তদন্ত করে কি জানতে পেরেছেন আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলুন। দেখুন, আমরা এই খুনে তদন্ত করে যাচ্ছি। এটুকু জানতে পারছি যে খুনি তার বদলা নিচ্ছে। আমরা খুব শীঘ্রই এর তদন্ত খুঁজে বের করব, আর খুনগুলো কে করেছে খুনিকে তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দর্শক বিন্দু, আপনারা দেখতেই পেলেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণে আমাদের সাথেই থাকুন টিভি নিউজ। এরপর অফিসার ফাহিম রাকিবের বাসায় যাওয়ার জন্য রওনা হলো। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর রাকিবের বাসায় পৌঁছে বাসা দরজার সামনে এসে কলিং বেল চাপতে একটা বায়োস্কোপ মহিলা এসে দরজা খুলে দেয়। কলিং বেল চাপতে একটা বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। অফিসার ফাহিম ওই মহিলার উদ্দেশ্যে বলে উঠল, আপনি রাকিবের মা? আপনার ছেলে রাকিব কোথায়? হ্যাঁ, আমি রাকিবের মা। কি হয়েছে? আপনার ছেলে রাকিব কোথায়? আপনারা ভেতরে আসুন। আর কেন স্যার, কি হয়েছে? আমার ছেলে তো আগামী 3 দিনের জন্য বাইরে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। অফিসার ফাহিম ভেতরে গিয়ে দেখতে পেল সোফায় একজন বয়স্ক লোক খবরের কাগজ হাতে বসে আছে। ইনি রাকিবের বাবা, এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান সাইফ চৌধুরী। এমন সময় রাকিবের মা বলে উঠল, রাকিবের বাবা? রাকিবের বাবা, দেখো বাসায় পুলিশ এসেছে। কেন অফিসার, কি হয়েছে? আমার ছেলে কি কোনো দোষ করেছে? আর আমার ছেলে বিগত 3 দিন ধরে তার ফোনটা বন্ধ করে রেখেছে। ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে কেন? যোগাযোগ করতে পারছি না। আপনাদের ছেলে বিগত 3 দিন ধরে নিখোঁজ, আপনারা কিনা হাত গুটিয়ে বসে আছেন? কেমন বাবা মা আপনারা, যে ছেলের খোঁজ রাখেন না? আর সবচেয়ে বড় কথা হলো, এমপির ছেলে ওর বন্ধু জায়ান ছিল সেই সাথে। রাতে জায়ান যখন খুন হয় সেদিন আপনার ছেলে তার সাথে ছিল। আপনার ছেলে কোথায়? আমরা এমপির ছেলে খুনে তদন্ত করতে এসেছি। আপনার ছেলেকে যদি খুঁজে পাই তাহলে তাকে 14 শিখের ভেতর নিয়ে এমন পিটানি দেব যাতে সারা জীবন মনে রাখে। আপনার ছেলের কি কোনো ছবি আছে? থাকলে আমাদের দিন, আমরা আপনার ছেলেকে খুঁজে বের করব। আর ওই দিন রাতে কি হয়েছিল একমাত্র সেই বলতে পারবে। অফিসার ফাহিমের কথা শুনে রাকিবের বাবা একটু মন খারাপ করে বলে উঠল, দেখুন অফিসার, আমরা আমাদের ছেলেকে অনেক খুঁজেছি, এমনকি তার বন্ধু বান্ধবী থেকে শুরু করে সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলতে পারেনি সে কোথায় আছে। এই নিন স্যার, এটা আমার ছেলের ছবি। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার ছেলেকে খুঁজে দিন। অফিসার ফাহিম রাকিবের ছবিটা হাতে নিয়ে তারা সাইফ চৌধুরীর বাসা থেকে বেরিয়ে যায় রাকিবকে খোঁজার উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা বাজারে মানুষের আনাগোনা যেন এক কোলাহল সৃষ্টি করেছে। বাজারে কেউ এসেছে সবজি কিনতে, আবার কেউ এসেছে তাদের উদ্দেশ্যে হাসিল করতে, আবার কেউ এসেছে তাদের ব্যবসা বাণিজ্য বড় করতে। এমন সময় বাজারে ভেতরে একটা বড় গাড়ি আসে। গাড়িটি এসে একটি বড় গোডাউনের সামনে থামে। সেই গোডাউনের সামনে টেবিলের চেয়ারে বসে একজন বয়স্ক লোক বসে বসে খবরের কাগজ পড়ছে। বয়স্ক লোকটির নাম করিম সাহেব। করিম সাহেব দেখে তার গোডাউনের সামনে গাড়ি থামাতেই করিম সাহেব জ্বর শক্ত হয়ে গাড়ির কাছে গিয়ে শক্ত গলায় বলে উঠল, আকাশ, তোর আজকে আসার সময় হলো? তোকে না এই মালগুলো আনতে আমি 1 সপ্তাহ আগে পাঠিয়েছিলাম। আজ তুই 1 সপ্তাহ পর এই মালগুলো নিয়ে আসছিস। এই মালগুলো আরো 3 দিন আগে আসার কথা, কিন্তু এতদিন সময় লাগিয়ে দিলি, কি করছিলি ওখানে? করিম সাহেবের কথা শুনে আকাশ নামের ছেলেটি গাড়ি থেকে বাইরে এসে করিম সাহেবের কাছে গিয়ে করিম সাহেবকে ধরে তার চেয়ারে এনে বসিয়ে দিল আর বলতে লাগলো, আরে চাচা, তুমি এত হাইপার হচ্ছ কেন? তুমি একটু শান্ত হও। তোমার না হাই প্রেশার আছে? আগে আমার কথা শোনো, তারপর তুমি যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। 1 সপ্তাহ আগে আমি মালগুলো আনতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে গাড়ি যাওয়ার সময় গাড়ি নষ্ট হয়ে যায়। আর তোমাকে অনেকবার বলেছি এই গাড়িটা চেঞ্জ করে অন্য একটা গাড়ি নিতে,
তুমি তো আমার কোনো কথাই শোনো না। এই গাড়িটা মাঝ রাস্তায় যাওয়ার সময় নষ্ট হয়ে যায়, তাই গাড়িটা সারাতে বিগত 3 দিন সময় লেগে যায়, আর ওখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। তাই গাড়িটা ঠিক করে নিয়ে ওখানে পৌঁছে মালগুলো লোড করে আসতে আসতে এতদিন সময় লেগে গেছে। ওপাশ থেকে করিম সাহেব শান্ত কণ্ঠে বলে উঠল আকাশের উদ্দেশ্যে, দেখ আকাশ, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। তোর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তোর মা আর বোনকে কে দেখবে বলতো? তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। যদি তোর কিছু একটা হয়ে যায়, সেই ছোট্টবেলা থেকে আমি তোকে দেখে আসছি, তুই ছাড়া তোর মা আর বোনের কেউ নেই। আরে চাচা, তুমি এত চিন্তা করছো কেন? আমার কোনো কিছু হবে না, আমি একদম ঠিক আছি। আরে চাচা, আমি খুব টায়ার্ড, মালগুলো সব ঠিক আছে। এই বলে আকাশ করিম সাহেবকে শান্ত করাই। আপনারা কিছুই বুঝতে পারছেন না তাই তো? আচ্ছা চলুন আপনার একটু বুঝিয়ে বলি। ছোটবেলা থেকে করিম সাহেব আকাশকে খুব আদর যত্নে বড় করেছে। করিম সাহেব আকাশকে তার ছেলের মতন দেখাশোনা করে। করিম সাহেবের ছেলে নেই, একটা মেয়ে আছে, তাই আকাশকে তার ছেলের মতো দেখে আকাশের পড়াশোনা শেষ করে আকাশ বেকার ঘুরে বেড়ায় বলে করিম সাহেব তাকে তার আন্ডারে কাজ দেয় এবং আকাশকে তার নিজের ছেলের মতো দেখাশোনা করে। এমন সময় করিম সাহেব বলে উঠল আকাশের উদ্দেশ্যে, তা মালগুলো সব ঠিকঠাক ভাবে এনেছিস তো, নাকি কোনো সমস্যা আছে? তারপরেও আপনি একটু দেখে নিন, আমি একটু রেস্ট নেই। আকাশের কথা শুনে করিম সাহেব গাড়ির ওপরে গিয়ে মালগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎই এমন সময় করিম সাহেবের একটা দিকে গিয়ে চোখ আটকে যায়। খুবই অবাক হয়ে গেছে, গাড়ির ভেতরে একটা মেয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। এটা দেখে করিম সাহেব গাড়ি থেকে নেমে আকাশের কাছে গিয়ে আকাশকে বলতে লাগলো, কিরে আকাশ, তোকে আমি কি আনতে পাঠিয়েছিলাম, আর তুই কি নিয়ে এসেছিস? করিম সাহেবের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলতে লাগলো, আরে চাচা, কি বলো? মেয়ে আসবে কোথা থেকে? গাড়ির ভিতরে তো সবজি চাউল টাউলের বস্তা, এখানে মেয়ে আসবে কোথা থেকে? তোকে আমি সবজি আনতে বলেছি, আর তুই সবজির সাথে সাথে একটা মেয়েকেও নিয়ে এসেছিস। মালগুলো কে নিয়ে এসেছে, আমি না তুই? সেটা তুই ঠিক করে বলতে পারবি মেয়ে কোথা থেকে এলো? তুই গিয়ে দেখ গাড়ির উপরে। বিশ্বাস করছিস না? গিয়ে দেখ গাড়ির ভিতরে মেয়ে আছে কিনা। সে কি করে আসলো গাড়ির ভিতরে? আকাশ করিম সাহেবের কথা শুনে দেরি না করে গাড়ির উপরে উঠে গিয়ে দেখে সত্যি সত্যি একটা মেয়েটিকে দেখে আকাশ যেন এক অন্য জগতে চলে গেছে। কেননা মেয়েটি অপূর্ব সুন্দরী এক দেখতে, যেন জান্নাত থেকে কোনো পরী নেমে এসেছে। ততটাই সুন্দরী যে আকাশ মগ্ন হয়ে এক অন্য জগতে চলে গেছে। আকাশ যেন এক দেখাতেই ক্রাশ খেয়ে যায়। আকাশ এক ধ্যানে দেখতে থাকে মেয়েটিকে। কিছু সময় পর করিম সাহেবের কথায় আকাশের ধ্যান ভাঙল। আকাশের মনেই ছিল না যে সে এতক্ষণ কোথায় ছিল। এমন সময় আকাশ মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে ডাকতে লাগলো, এই যে হ্যালো মেয়ে, এই যে মেয়ে, ওঠো ওঠো বলছি, এই মেয়ে ওঠো। আস্তে আস্তে করে মেয়েটি পিটপিট করে চোখ খুলে দেখে সামনে একটা ইয়াং ছেলে। ছেলেটাকে দেখে মেয়েটি ভয়ে গুটিসুটি হয়ে যায়। এটা দেখে আকাশ মেয়েটির কাছে গিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার নাম কি? আকাশের কথা শুনে মেয়েটি একটু ভয় পায় আর বলতে থাকে, এতক্ষণ উপরে কি করছে তা দেখার জন্য করিম সাহেব গাড়ির উপরে গিয়ে দেখে মেয়েটি ভয় পেয়ে আছে। এমন সময় করিম সাহেব মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, এই মেয়ে, তুমি এই গাড়ির ভিতরে কিভাবে আসলে? আর তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো বলো আমাদের। দেখো মেয়ে, তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি নির্দ্বিধায় বলতে পারো তোমার পরিচয় কি, আর তুমি আমাদের এই গাড়ির ভিতরে কিভাবে আসলে। করিম সাহেব মেয়েটির এ কথা শুনে একটু অবাক হয়। আকাশের উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, তুই এক কাজ কর, এই বাজারের ভেতর এই মেয়েটিকে এভাবে রাখা উচিত নয়। তুই বরং ওকে তোর বাসায় নিয়ে যা, আর আমি রাতে গিয়ে ঘটনা কি হয়েছে সেটা সব শুনবো। তুই বরং ওকে নিয়ে তোর বাসায় যা। মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি বিপদে পড়েছে, তুই বরং ওকে তোর বাসায় নিয়ে যা। দেখো মা, তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমরা করব না। এ হচ্ছে আমার ভাতিজা আকাশ, খুবই ভালো ছেলে। তুমি ওর সাথে ওর বাসায় যাও, তুমি চিন্তা করো না মা, তুমি আমার মেয়ের মতোই, তাই তোমাকে দেখে রাখা আমার দায়িত্ব।
তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বিপদে পড়েছ। তুমি আমার ভাতিজার সাথে তার বাসায় যাও, আর আমি রাতে গিয়ে তোমার সাথে এই নিয়ে কথা বলবো, কেমন? তারপর করিম সাহেব মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে মেয়েটিকে আকাশের সাথে তার বাসায় পাঠিয়ে দেয়। আর করিম সাহেব তার কর্মীদেরকে বলে এই মালগুলো যেন ঠিকঠাকভাবে আনলোড করে। আর আকাশ করিম সাহেবের তার গাড়ির চাবি দিয়ে সে সেখান থেকে তার বাসায় মেয়েটিকে নিয়ে চলে যায়। রাস্তায় আসার সময় কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ নীরবতা ভেঙে আকাশ বলে উঠল, আর তুমি আমার এই গাড়ির ভেতর কিভাবে আসলে? আর তোমার নাম কি? এটা একটি বস্তি, একটু সামনে এগিয়ে গেলেই আমাদের বাসা। আর এইখানে তুমি একদম নিশ্চিন্তে থাকবে, কেমন? তুমি তখন বলছিলে কোন লোকগুলো তোমাকে মারবে। এইখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন চলো আমাদের বাসায়, একটু সামনে এগিয়ে গেলে আমাদের বাসা। এই বলে আকাশ আয়েশাকে নিয়ে রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে। এইভাবে কিছু সময় যেতেই একটি বস্তির ভিতর চলে আসে এবং বস্তি থেকে কিছু দূর আসতেই আয়েশার চারিদিকটা খুব ভালো করেই দেখতে থাকে, যেন একটি গ্রামের মতো পরিবেশ। এটা শহর হয়েও একটি গ্রামের মতো পরিবেশ কোলাহল তৈরি করেছে। আয়েশা খুব ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে পরিবেশটা। আকাশ তার বাসায় সামনে আসতে আয়েশা যেন অবাক হয়ে যায়, কেননা আকাশের বাসাটা 2 তলা, খুবই বড়। বাসার আশেপাশে চারিদিকে ফুলের গাছে যেন এক প্রাকৃতিক পরিবেশ কোলাহল তৈরি করেছে। আয়েশা আশেপাশে ফুলের গাছগুলো পর্যবেক্ষণ করতে থাকে। কি সুন্দর এই ফুলের গাছগুলো, গোলাপ, সূর্যমুখী ফুল, নানা ধরনের ফুলের গাছে যেন বাসার পরিবেশটা এক মোহময় করে তুলেছে। আকাশ বুঝতে পেরে আয়েশার উদ্দেশ্যে বলে উঠল, এই ফুলের গাছগুলোকে আমি খুব যত্ন করে বড় করে তুলেছি। এটা আমার স্বপ্ন নয়, এটা আমার বাবার স্বপ্ন। আমার বাবা ফুলের গাছগুলোকে খুব যত্ন করত। আমার বাবা চলে যাওয়াতে এখন আমি এই ফুলের গাছগুলোকে খুব যত্ন করে বড় করে তুলেছি। এবার আপনাদের আকাশের সম্পর্কে একটু বলি। ছোটকাল থেকে আকাশের বাবা নেই। আকাশ ছোট। আকাশ যখন 8 বছর বয়স তখন আকাশের বাবা কোথায় যেন হারিয়ে যায়। তারপর থেকে আকাশের বাবা তাদের কাছে আসেনি। আকাশের মা আর বোন আছে, তাদের নিয়ে আকাশের জীবন চলতে থাকে। আকাশের বাবা কেন তাদের থেকে হারিয়ে গেছে সেটা একটি রহস্য, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আপাতত এটাই আকাশের পরিচয়। আকাশের আর একটা পরিচয় আছে, সেটা গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আকাশ তার বাসার দরজার সামনে এসে কলিং বেল চাপতেই আকাশের মা দরজা খুলে আকাশের উদ্দেশ্যে বলতে লাগলো, কিরে আকাশ, তোর আজকে আসার সময় হলো? জানিস তোর জন্য কত চিন্তায় ছিলাম, একটা ফোনও তো দিতে পারতিস। জানিস আমরা কত চিন্তায় ছিলাম, তোর বোন তো তোর জন্য চিন্তায় মন খারাপ করে বসে আছে। বাসায় তুই কবে আসবি সেই ভেবে। আয় রুমে আয়। মা, তোমাকে কিছু দেখানোর আছে, এই দেখো কে এসেছে। তখন আকাশ আয়েশা আকাশের পেছনে সামনে এসে দাঁড়ায়। আর আকাশের মা এটা দেখে অবাক হয়ে আকাশের উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, তোর সাথে এই মেয়েটাকে? আর তুই কি বিয়ে করছিস নাকি আমাদের না জানিয়ে? আকাশের মায়ের কথা শুনে আয়েশা অবাক হয়ে যায়। এতে আকাশ একটু ঘাবড়ে যায়। পরিস্থিতির সামাল দিতেই আকাশ বলে উঠল, আরে মা, তুমি এসব কি বলছো? আগে ভিতরে চলো, তারপর সব তোমাকে খুলে বলছি। আর আমি যদি বিয়ে করি তোমার সম্মতিতে বিয়ে করব। আগে ভেতরে চলো, আমি তোমাকে সব খুলে বলছি। তারা ভেতরে আসতেই আকাশের মা আয়েশার কাছে এসে বলে উঠল, বাহ, ভারী মিষ্টি দেখতে তো। ঠিক এমনই একটা মিষ্টি মেয়ে আমার ছেলের বউ হিসেবে চেয়েছিলাম। মা, তুমি এসব কি শুরু করছো? আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য খাবার বাড়ো, খুব খিদে লেগেছে আমার, তারপর সব বলছি তোমায়। আকাশ চলে যায় ওপরে। তখন আকাশের মায়ের কথা শুনে আয়েশা কি বলবে ভেবে পায় না। আকাশের মা আয়েশাকে নিয়ে সোফায় বসালো। এমন সময় আকাশের বোন লতা নিচে এসে দেখে তার মা একটা মেয়ের সাথে বসে বসে কথা বলছে। লতা সেখানে গিয়ে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা, তোমার সাথে মেয়েটা কে? আর ভাইয়া কোথায়? ভাইয়া কি বাসায় এসেছে? হ্যাঁ, তোর ভাইয়া এসেছে, উপরে ফ্রেশ হতে গিয়েছে। আর এই যে এই মেয়েটাকে দেখছিস, এই মেয়েটাকে তোর ভাইয়া নিয়ে এসেছে।
কি সত্যি নাকি? তাহলে তো ভালোই হলো, আমার একটা সঙ্গী পেয়ে গেলাম গল্প করার জন্য। লতা এবার এসএসসি পাশ করে কলেজে উঠেছে, অনার্স প্রথম বর্ষে। লতার বয়স 17 বছর। লতা আয়েশার কাছে এসে গল্প করতে লাগলো। কিছু সময় পর আকাশের মা চলে যায় খাবার রেডি করতে। কিছু সময় পর আকাশ এসে ডাইনিংয়ে বসে খাবার খাওয়া শুরু করে। কিছু সময় পর আকাশ খাওয়া শেষ করে আর মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা, আমি একটু বাইরে গেলাম, আমার আসতে রাত হয়ে যাবে, একটু কাজ আছে। তুমি বরং আয়েশাকে খাবার খাইয়ে দিও, আর আমি রাতে এসে সব সময় খুলে বলবো, ঠিক আছে? আমি গেলাম। আকাশ বাসা থেকে বের হতে গেলে লতা আকাশের কাছে এসে ওর উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া এসে আমার সাথে দেখা করিসনি কেন? আর তোকে ধন্যবাদ আমাকে একটা সঙ্গী উপহার দেওয়ার জন্য। কোথায় যাচ্ছিস ভাইয়া? আমি একটু বাইরে যাচ্ছি, আমার ফিরতে অনেক লেট হবে। আমি আসার সময় তোর জন্য চকলেট আর ফুচকা নিয়ে আসবো, ঠিক আছে? আর আয়েশা, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো ভয় নেই। মা আর লতা আছে, এদের সাথে তোমার সময় কেটে যাবে। আমি আসি, রাতে এসে তোমার সব ঘটনা শুনবো, কেমন? আমি গেলাম, সাবধানে থেকো। লতা আকাশকে সাবধানে যেতে বলে আকাশ সেখানে থেকে চলে যায়। আর লতা আয়েশাকে তার রুমে নিয়ে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসতে বলে। লতার বেডরুমে বসে মোবাইলে গেম খেলতে থাকে। আর কিছু সময় পর আয়েশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আয়েশা লতার পাশে বসে গল্প করতে থাকে। কিছু সময় পর লতার মা বাবার খাওয়ার জন্য লতাকে বলে আয়েশাকে নিচে নিয়ে যেতে বলে। তারপর লতা আর আয়েশা দুজনেই নিচে চলে যায়। ওরা দুজন ডাইনিংয়ে বসতেই আকাশের মা দুজনকে খাবার বেড়ে দেয়। লতা খাবার নিয়ে খেতে থাকে আর আয়েশা খাচ্ছে না দেখে আকাশের মা বলে উঠল, মা, তোমার কি হয়েছে? তুমি খাচ্ছ না কেন? আচ্ছা, তোমার খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি বসো মা। তারপর আকাশের মা খাবারের প্লেট হাতে নিয়ে এক লোকমা ভাত আয়েশার মুখে কাছে নিয়ে ধরে থাকে। আয়েশা মুখে নিয়ে খেতে থাকে। এটা দেখে আয়েশার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আয়েশাকে এইভাবে কান্না করতে দেখে আকাশের মা চোখের পানি মুছিয়ে দিয়ে বলে উঠল, আরে মা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আসলে আমাকে কেউ এভাবে আদর যত্ন করে মুখে তুলে খাইয়ে দেয়নি। মায়ের ভালোবাসা কি আমি জানি না সেটা। আজ পর্যন্ত আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি। আমাকে কেউ এভাবে আদর যত্ন করে খাইয়ে দেয়নি। মায়ের ভালোবাসা কি জিনিস আমি তা জানি না। ছোটবেলা থেকে আমি এতিমখানায় বড় হয়েছি। ধুর পাগলি, এটা নিয়ে কেউ কান্না করে? আমি আছি না, আজ থেকে আমি তোমার মা। আমাকে মা ডেকো, কেমন? পাগলি মেয়ে একটা। অন্যদিকে অফিসার ফাহিমের ফোনে একটা ফোন আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা ডিআইজি নামটা দেখে কলটা তাড়াতাড়ি রিসিভ করে ওপাশ থেকে ডিআইজি বলে উঠল, তদন্ত কত দূর? খুনি কি কোনো ক্লু খুঁজে পেয়েছো? যত তাড়াতাড়ি পারো এমপির ছেলের খুনিকে খুব শীঘ্রই ধরো। উপর থেকে চাপ আসছে, আর এমপির থেকে একটু দূরে দূরে থাকো। এমপি কিন্তু খুবই ভয়ানক। এমপির উপরে একজন ভয়ানক মাফিয়া আছে, ওর জন্যই এমপির এই ক্ষমতা। আর হ্যাঁ, চারদিকে পুলিশ ফোর্স পাঠিয়ে দাও। অলি গলি যেখানে মাফিয়ার লোক দেখবে সেখানে গুলি করে মেরে ফেলবে সবাইকে। এই বলে ডিআইজি কলটি কেটে দেয়। এমন সময় একজন পুলিশ অফিসার এসে অফিসার ফাহিমের উদ্দেশ্যে বলতে লাগলো, স্যার, রাকিব কোথায় আছে সেটা জানতে পেরেছি। তার ওই দিন রাতে রাকিবের অ্যাক্সিডেন্ট হয় আর সে হসপিটালে ভর্তি আছে। এখন হসপিটালে আছে সেটা জানতে পেরেছি, ঢাকা মেডিকেল হাসপাতালে। ঠিক আছে, তুমি গাড়ি বের করো, আমাদের খুব শীঘ্রই রাকিবের সাথে কথা বলতে হবে। আর ওই দিন রাতে কি হয়েছিল সব রাকিব বলতে পারবে, একমাত্র ওই আমাদের সবকিছুর মূল। তারপর অফিসার ফাহিম বাইরে বেরিয়ে আসে। তার গাড়ির ভেতরে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 1 ঘন্টা পর অফিসার ফাহিম হসপিটালে পৌঁছে রাকিবের কেবিনে গিয়ে দেখে রাকিবের হাতে পায়ে ব্যান্ডেজ করা। রাকিব অফিসার ফাহিমকে দেখে একটু ভয় পায়। এটা দেখে অফিসার ফাহিম রাকিবের কাছে গিয়ে রাকিবের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো রাকিব, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, যা বলবো ঠিকঠাকভাবে উত্তর দিবে, কেমন? আচ্ছা, তুমি বলো, ওই দিন রাতে জায়ান আর তুমি কি করেছিলে? আর সেদিন ঠিক কি হয়েছিল তোমাদের সাথে? আর কে মেরেছে জায়ানকে? তুমি কি চেনো তাকে বা তাকে দেখেছো কখনো? স্যার, ওই দিন যখন আমি আর জায়ান বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, সেদিন জায়ান ড্রিঙ্কস করে
আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা বাইক এসে আমাদের সামনে থামে। বাইকে থাকা লোকটির মুখে মাফিয়া মাস্ক আর গায়ে কালো কোট পরিত একটা ছেলে আমাদের সামনে এসে হাসতে হাসতে বলতে থাকে, আমার শহরে আমি রাজা, আর সেই রাজার অগসারে তোরা বেআইনি কাজ করছিস। আমি আজ তোদের এমন মৃত্যু দেব যে এই পৃথিবীর সমস্ত মানুষ যেন ভয় পেয়ে যায়। আর এই ভয়টাই হচ্ছে আমার ইতিহাস। হা হা হা। তোদের এই ভয়টাই হচ্ছে আমার শক্তি, যার জন্য তোদেরকে ধ্বংস করতে ভালো লাগে। হা হা হা। এ বলে জায়ানের বুকে আগুনদুকটি গুলি করে দেয় আর আমি সেখান থেকে পালিয়ে যাই। আমাকে ধরার আগেই আমি সেখান থেকে পালিয়ে আসি। তা দিয়ে দৌড়ানোর সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি হসপিটালে স্যার। রাকিব সেদিন কি হয়েছিল ওই রাতে সবটা অফিসার ফাহিমকে খুলে বলে। অফিসার ফাহিম রাকিবের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, তোমার কথা শুনে আমরা বুঝলাম, তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, তোমার বন্ধুর মৃত্যু তদন্ত করতে তোমার সাহায্য লাগবে। আশা করি তোমার কাছে আবারও আমাদের আসতে হবে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার জন্য। আর হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে খবর দিয়েছো? রাকিব বলে উঠল, হ্যাঁ স্যার, আমি বাবা মাকে খবর দিয়েছি। কিছু সময় পর আমার বাবা মা আমাকে এখান থেকে নিতে আসবে। কিছু সময় পর অফিসার ফাহিম হসপিটাল থেকে বেরিয়ে এসে থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ করে একজন পুলিশ অফিসার বলে উঠল, স্যার, আপনি একটা জিনিস খেয়াল করেছেন? রাকিব যখন কথা বলছিল তখন চোখে আমি ভয় দেখতে পেয়েছি। আমার মনে হয় কি স্যার, ও আমাদের সবটা সত্যি কথা বলেনি। মনে হচ্ছে ও আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। হয়তো সে আমাদের থেকে সত্যিটা গোপন করতে চাইছে, কিন্তু সেই সত্যিটা কি স্যার? আপনি একটা জিনিস খেয়াল করেছেন? রাকিব যখন কথা বলছিল তখন ওর হাত পা থরথর করে কাঁপছিল। আমারও তাই মনে হয়। তবে হ্যাঁ, রাকিবের উপর আমার সন্দেহ হচ্ছে। এই রাকিবের উপর সবসময় নজর রাখবে। কিছু তো সে আমাদের কাছ থেকে লুকাচ্ছে, সেটা কি আমাদের খুঁজে বের করতে হবে। এই বলে অফিসার ফাহিম থানায় চলে যায়। সন্ধ্যাবেলায় আকাশ বাসায় আসে, হাতে তার ফুচকা আর চকলেট। সেগুলো নিয়ে লতাকে ডাকলেই লতা নিচে নেমে দেখে তার ভাই তার জন্য চকলেট আর ফুচকা নিয়ে এসেছে। লতা দেরি না করে তার ভাইয়ের থেকে ফুচকা আর চকলেটগুলো নিয়ে রুমে চলে যায়, আর আকাশ ফ্রেশ হতে রুমে চলে যায়। কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় গায়ে এলিয়ে দিল। শরীরটা যেন তার ভারী ভারী লাগছে। সারা দিনে আকাশের অনেক ধকল গেছে, তাই আকাশ শরীরটা বিছানায় এলিয়ে দেয় এবং কিছু সময় পর আয়েশা আকাশের কাছে এসে বলতে লাগলো, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। বলবো কি? আসলে আমার কিছু ড্রেস লাগবে। আসলে আমি আমার ড্রেস সাথে করে নিয়ে আসিনি। বুঝতেই তো পারছেন আপনি, ওই সময় এমন পরিস্থিতিতে ছিলাম, ওখানে ফেলে দিয়ে আসতে হয়েছে আমায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ড্রেস কালকে নিয়ে আসবো। আচ্ছা তুমি এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এবার বলো তো, তুমি আমার গাড়ির ভিতরে কি করে আসলে, আর তোমার আসল পরিচয় কি? আয়েশা জানতো আকাশ এমনই কিছু প্রশ্ন করে বসবে, তাই আয়েশা তার প্রস্তুতি নিতে থাকে। ও আপনাদের তো বলাই হয়নি, আমাদের এই গল্পের নায়ক নায়িকাকে। আমাদের এই গল্পের নায়ক হচ্ছে আকাশ। আকাশ দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম, জিম করা বডি, 6 ফুট 5 ইঞ্চি লম্বা, দেখতে একদম হিরোদের মতো। আর আমাদের এই গল্পের নায়িকা হচ্ছে আয়েশা, দেখতে অনেক সুন্দর, রূপবতী এবং গুণবতী। এতটাই সুন্দর যে যা লিখে প্রকাশ করা যাবে না। এবার আপনারাই মনে করুন কতটা সুন্দর সে। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। কিছুক্ষণ পর আয়েশার নীরবতা ভেঙে আকাশকে বলতে লাগলো, আসলে আমি যখন খুব ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি, বাইরের জগৎটা আমার খুব ভালো মতো জানা ছিল না। ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি আমি। এতিমখানা থেকেই আমি আমার পড়াশোনা চালিয়েছি। অনার্স কমপ্লিট করে আমি এতিমখানায় খুব ভালোই আমার জীবনযাপন চলতে লাগলো। কিন্তু একদিন ওখানকার এক সন্ত্রাসী জুবায়ের সর্দারের আমার উপর নজর পড়ে। সেই দিন থেকেই জুবায়ের সর্দার আমার কাছে আসার বিভিন্ন ধরনের চেষ্টা করতো। এতিমখানার এক বড় মা আছে যার নাম রাহিলা, খুব ভালোবাসতো সে আমায়। প্রতিদিন জুবায়ের সর্দার আমার কাছে আসার চেষ্টা করতো, কিন্তু বড় মার কারণে আমার কোনো ক্ষতি করতে পারেনি সে। তবে প্রতিদিন এসে বড় মাকে ভয় দেখাতে লাগলো, যদি আমাকে না পায় তাহলে বড় করে ক্ষতি করে দেবে। তাই আমি একদিন সিদ্ধান্ত নিই যে আমি এখান থেকে পালিয়ে যাব। কালকে আমি এতিমখানা থেকে পালিয়ে আসতে হয়েছে আমায়। হঠাৎ ওই রাস্তায়
এরপর তো আপনারা সবই জানেন, তাই আর নতুন করে কিছু বললাম না। এতক্ষণ ধরে আকাশ আয়েশার কথা শুনছিল আর আয়েশার উদ্দেশ্যে বলে উঠল, ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আগামীকালকে শপিংয়ে যাব, তোমার সকলে যা যা লাগে কিনে নিও, কেমন? এই যে দেখছো, এই ছোট্ট পেনড্রাইভ, এটার জন্যই মারতে চেয়েছিল ওই লোকগুলো। এই পেনড্রাইভে এমন কিছু আছে, মানে কিছু আছে তা আমি জানি না, তবে এটা বুঝতে পেরেছি এই পেনড্রাইভে এমন কিছু আছে, যদি এটা কোনো খারাপ লোকের কাছে পড়ে তাহলে খুবই বড় ঝামেলা হবে। তো এটা আমি নিয়ে এসেছি ওখান থেকে। আকাশ আয়েশার হাত থেকে সে ছোট্ট পেন ড্রাইভটা হাতে নিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, এই পেন ড্রাইভে কি এমন আছে সেটার রহস্য খুঁজে বের করব। আকাশ আর আয়েশা কথা বলছিল, হঠাৎ করে আকাশের মা আয়েশাকে ডেকে নিচে নেমে বলে আয়েশা নিচে চলে যায়। এর কিছুক্ষণ পর করিম সাহেব এসে আকাশের মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, আকাশের মা, তুমি কেমন আছো? আর আকাশ কোথায়? ওকে দেখছি না যে। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন করিম সাহেব? ভালো আছি। আকাশ কোথায়? আর আকাশের সাথে যে মেয়েটাকে পাঠিয়েছি এই বাড়িতে, ওই মেয়েটা কোথায়? ওর সাথে অনেক কথা বলতে হবে। আকাশ উপরে আছে আর আয়েশা, আর আকাশ উপরের রুমে। আপনি সোফায় বসুন, আমি আকাশ আর আয়েশাকে ডেকে দিচ্ছি। কিছু সময় পর আয়েশা আর আকাশকে ডেকে দেয়। ওরা দুজন নিচে এসে দেখে করিম সাহেব সোফায় বসে আছে। ওরা দুজন আসতেই করিম সাহেব আয়েশার উদ্দেশ্যে বলে উঠল, এখানে বসো তোমরা। তা এবার বলো তো মা, তুমি কিভাবে এখানে আসলে আর তোমার আসার পরিচয় কি? তারপর আয়েশা করিম সাহেবকে সবটা খুলে বলে সে কিভাবে আসলো এখানে। সবটা খুলে বলল। সবটা শুনে করিম সাহেব বলে উঠল, তুমি চিন্তা করো না মা, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো ক্ষতি হবে না। তাছাড়া আকাশ তো আছেই, তোমার কোনো ক্ষতি হবে না। তা আমি এখন আসি, আমাকে যেতে হবে, পরে এক সময় আসবো, কেমন? ভালো থেকো তোমরা। করিম সাহেব যেতে নিলে আকাশের মা করিম সাহেবকে খাবার খেয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু করিম সাহেব অন্য একদিন এসে খেয়ে যাবে বলে তাড়াহুড়ো করে আকাশের বাসা থেকে চলে যায় করিম সাহেব। অন্যদিকে অফিসার ফাহিম অফিস শেষ করে বাসায় চলে আসে। বাসার ভেতরে ঢুকতেই ফাহিমের বাসার গেটের দারোয়ান রহিম সাহেব এসে বলে উঠল, ফাহিম বাবা, একজন মুখে মাস্ক, কালো জ্যাকেট পরিহিত একটা ছেলে এসে আমার হাতে এইটা দিয়ে কিছু না বলেই চলে যায়। আমি অনেকবার বলেছি কে আপনি, কিন্তু আমার কথা শোনা নাই। বাইক নিয়ে চলে গেছে আর আমার হাতে এইটা দিয়ে গেছে। আচ্ছা চাচা, দেখি দেন, আমি পরে দেখে নিব। পুলিশ অফিসার ফাহিম দারোয়ান থেকে বক্সটা হাতে নিয়ে বাসার ভেতরে চলে যায়। রুমে ঢুকতে একটি 5 বছরের ছেলে আদি এসে ফাহিমের কোলের উপর উঠে বসতে বলে, পাপা পাপা, তুমি আম্মুকে বকে দাও, আম্মু আমাকে বকেছে। আমি আম্মুর সাথে আড়ি করেছি, তুমি আম্মুকে এখনই বকে দিবে। আর কালকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। এখন আমার চকলেট কোথায়? আমাকে চকলেট দাও, আমি খাবো। আমার আব্বুটা কি আমার উপর রাগ করেছে? আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বকে দেব। আর এই নাও চকলেট, তোমার জন্য এতগুলো চকলেট এনেছি। আচ্ছা আব্বু, তুমি এখন যাও, তোমার আন্টির সাথে খেলা করো, কেমন? আমি আগামীকাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, ঠিক আছে আব্বু? এই বলে ফাহিম আদিকে তার আন্টির সাথে খেলা করতে পাঠিয়ে দেয়। আর ফাহিম উপরে গিয়ে রুমে প্রবেশ করতে তার স্ত্রী তানিশাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। আর ফাহিম দেখে তার স্ত্রী তানিশা তার বাবা মায়ের ছবিটা নিয়ে কান্না করছে। ফাহিম তার স্ত্রীকে সামনের দিকে ঘুরিয়ে তানিশা ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না জড়িত গলায় বলে উঠল, ফাহিম, বাবা মা কি আমাদের আর কোনো দিনও মেনে নেবে না? আমার খুব কষ্ট হচ্ছে ফাহিম। অনেকদিন হয়ে গেল বাবা মাকে দেখিনি। দীর্ঘ 7টা বছর হয়ে গেল আমি আমার বাবা মায়ের থেকে অনেকটাই দূরে। আমাদের বাবা মায়ের কি আমাদের জন্য কষ্ট হয় না? আমার খুব কষ্ট হচ্ছে ফাহিম, খুব কষ্ট হচ্ছে। তুমি কান্না করো না তানিশা, কষ্ট তো আমারও অনেক হয়, কিন্তু কি করব বলো, বাবা মা তো আমাদের মেনে নেয়নি। আমরা বাবা মায়ের সম্মানহানি করেছি, দেখবে ঠিক একদিন আমাদের মেনে নেবে, সেদিন আর কোনো কষ্ট থাকবে না। তুমি কান্না করো না তানিশা, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ থামো। ফাহিম তার স্ত্রীকে অনেকবার বোঝানোর পর কান্না থামায়। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাদেরকে এমন হয়েছিল তারা দীর্ঘ 7 বছর ধরে
তাদের বাবা মায়ের থেকে এত দূরে কেন, এই সব জানতে পারবেন গল্পের সাথে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। কিছু সময় পর ফাহিম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। অন্যদিকে রাতের বেলায় কালো জ্যাকেট, মুখে মাফিয়া মাস্ক পরিহিত বাইক নিয়ে এক আগন্তুক বের হয় রাতের অন্ধকারে। হঠাৎ কিছু দূর যেতেই বাইকটা রাস্তায় থামিয়ে বাইকের উপর বসে একটা দামি ব্র্যান্ডের গোল্ডেন সুইচ সিগারেট বের করে মুখে নিয়ে হিরোদের স্টাইলে সিগারেটটি ধরিয়ে এক টান দিয়ে ধোঁয়াগুলো ওপরের দিকে বিলিয়ে দেয়। হঠাৎই সে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে রাফি নামের একটা ছেলে আসে। রাফি হঠাৎই গাড়ির ব্রেক কষে। সামনে একজন আগন্তুককে দেখে গাড়ি থেকে নেমে আগন্তুকের কাছে এসে বলতে লাগলো, এই তুই কে রে? আর রাস্তার মাঝখানে এভাবে বাইকের ওপর বসে আছিস কেন? আর আমাকে যেতে হবে, রাস্তা ছাড়। রাফি নামের ছেলেটির কথা শুনে আগন্তুকটি উচ্চস্বরে হাসতে থাকে আর বলতে থাকে, হা 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 হা, যেখানে আমার ছায়া পড়ে সেখানে পুরো জায়গাটাই কেঁপে ওঠে। হা হা হা, আমি অন্ধকার জগতের কিং। মনে পড়ছে এক সপ্তাহ আগে তুই আর তোর কিছু লোক একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে সেই মেয়েটাকে ধর্ষণ করিস, মনে আছে? কি দোষ করেছিল সেই মেয়ে তোর? তাকে তোরা ধর্ষণ করে থামিসনি, তোরা সেই মেয়েটাকে একেবারে গুম করে ফেললি। দোষ করেছিল সে। আজ তোর মৃত্যুটা এমন ভয়াবহ হবে যে পুরো শহরের মানুষ দেখে আটকে উঠবে। তোর মৃত্যু দেখে যেন আর কোনো পুরুষ কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকাতে পারে। তোকে আজকে ধ্বংস করব। আগন্তুকের কথা শুনে রাফি একটু ভয় পেয়ে ঘাবড়ে যায়। তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। রাফি ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কে রে তুই? আর তুই সব কথা কিভাবে জানিস? দেখ ভাই, আমাকে তুই ছেড়ে দে। আমি আর কখনো এরকমের কাজ করব না। তুই আমাকে যেতে দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এরকমের ভুল করব না। দেখ ভাই, তোর যত টাকা লাগে আমি দেব, কিন্তু তুই আমাকে ছেড়ে দে। বল তোর কত টাকা লাগবে, আমি তোর টাকা দিয়ে ভরিয়ে দেব, কিন্তু আমাকে যেতে দে। রাফি ভয়ে ভয়ে কথাগুলো বলল। এত করে আগন্তুকটি ও উপাস থেকে জোরে জোরে হাসতে থাকে। এমন সময় আগন্তুকটি তার পেছন থেকে চাইনিজ ধারালো কুড়ালটি বের করে রাফির সামনে এসে ওর বুক বরাবর এক কোপ দেয়। রাফি এক ভয়ার্ত চিৎকার দিয়ে ওঠে, যেন ওই জায়গাটা কেঁপে ওঠে। তখনই কিছু সময় ধরে ওভাবে কোপাতে থাকে আগন্তুকটি। রাফির শরীরটা যেন দফা রফা করে হয়ে যায়। আগন্তুকটি তার বাইকের কাছে এসে বাইক স্টার্ট করে অন্ধকারে হাওয়ায় মিলিয়ে যায়। এই শহরের এমপি শরীয়তানের ভাই ইকবাল খানের ছেলে রাফি। কিছুদিন আগে রাফি একটি মেয়েকে কিডন্যাপ করে তাকে ধর্ষণ করে মেরে ফেলে। এতে করে ক্ষমতার জোরে আইন প্রশাসনের লোকেরা কেউ কিছু বলতে পারে না আজ পর্যন্ত। যেই বলতে গিয়েছে তারই মৃত্যু ঘটেছে। পরের দিন সকালবেলা অফিসার ফাহিম থানায় এসে তার ডেস্কে বসে কিছু ফাইল দেখছিল। এমন সময় অফিসার ফাহিমের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল একজন পুলিশ, স্যার, ওই দিন যেখানে আমরা জায়ানের লাশ পেয়েছিলাম সেখানেই আরো একটি লাশ পাওয়া গেছে। আপনি খুব তাড়াতাড়ি এখানে চলে আসুন। কি? আমি এক্ষুনি আসছি। ওখানে থাকা সমস্ত পুলিশ প্রশাসনের লোক ওই রাস্তাটাকে একেবারে বন্ধ করে দিয়েছে। এমনকি ওই রাস্তার গাড়ির ভেতরে মানুষগুলো বাইরে বেরোবে সাহস পাচ্ছে না। মানুষটিকে এমনভাবে জখম করা হয়েছে, সবাই ভয়ে আটকে উঠেছে। এমনকি সেখানে পুলিশগুলো ভয়ে আটকে উঠেছে। কিছু সময় পর মিডিয়ার লোক এসে হাজির হয়। মিডিয়ার এবং একটি মেয়ে মাইক হাতে নিয়ে বলছে, আসসালামু আলাইকুম, আমি রাইসা আপনাদের মাঝে একটু খবর নিয়ে হাজির হয়েছি। গতকাল রাতে কে বা কারা এই শহরে এমপি শাহিয়াত খানের ছেলে জায়ানকে খুন করে তারই পুরুষাঙ্গ কেটে তার হাতে ধরিয়ে দিয়েছে। ওর লাশের গায়ে লিখে দিয়ে গেছে যে কে। কিছু সময় পর সেখানে অফিসার ফাহিম এসে হাজির হয়। সাংবাদিক ফাহিমের কাছে এসে মাইক হাতে নিয়ে বলে উঠল, এমপি শাহিয়াত খানের ছেলেকে খুন করে যায়, আর কে মারলো বিস্তারিত জানতে আমরা চলে যাব অফিসার ফাহিমের কাছে। স্যার, আপনারা এর তদন্ত করে কি জানতে পেরেছেন আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলুন। দেখুন, এই খুনগুলো কে বা কারা করেছে, এতে আইন প্রশাসনের লোকেরাও এই খুনগুলো নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে এবং এই খুনগুলোর পিছনে একটা রহস্য আছে। এই রহস্য খুব শীঘ্রই
আমরা খুঁজে বের করব। দর্শক বিন্দু আপনারা দেখতেই পেলেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণে আমাদের সাথেই থাকুন 24 টিভি নিউজ। এরপর অফিসার লাশের কাছে এসে দেখে একটু ভড়কে যায়, কেননা লাশটিকে এমনভাবে মারা হয়েছে একজন সুস্থ মানুষ দেখলে সে অসুস্থ হয়ে যাবে। ঠিক এমন সময় একজন পুলিশ অফিসার ফাহিমের উদ্দেশ্যে বলে উঠল, স্যার, খুনির মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে এতটা নির্মমভাবে কেউ কি কাউকে খুন করতে পারে? শুধু তাকে খুন করে থামেনি, তার শরীরের কিডনি, কলিজা থেকে শুরু করে ভেতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে বের করে এগুলাকে টুকরা টুকরা করে কেটে এ রাস্তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, খুনি লাশের গায়ে লিখিয়ে দিয়েছে ধর্ষণের মৃত্যু। আপনি ভাবতে পেরেছেন স্যার সে কতটা সাইকো? স্যার, এই লাশের পাশে এই বক্সটি পাওয়া গেছে। অফিসার ফাহিম বক্সটি হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগে আর ভাবতে থাকে, এই খুনগুলোর পেছনে কোনো না কোনো কিছু রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেই রহস্যটা কি সেটা খুঁজে বের করতে হবে। আর এই খুনি শুধু প্রভাবশালীদের উপরে কেন টার্গেট করছে? নিশ্চয়ই এর পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে সেটা খুঁজে বের করতে হবে। অফিসার ফাহিম এসব মনে মনে ভাবছিল। অফিসার ফাহিম পুলিশ অফিসারদের বলে এই লাশটিকে পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়ার জন্য। তারপর অফিসার ফাহিম সেখান থেকে চলে যায়। দুপুরবেলায় আকাশ আর করিম সাহেবের দোকানে বসে বসে চা খাচ্ছে। এমন সময় হঠাৎ করে আকাশের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে লতার নাম্বারটা দেখে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে লতা বলে উঠল, ভাইয়া তুই কোথায়? তুই তাড়াতাড়ি যেখানে থাকিস বাসায় চলে আয়, বাসায় একটা ঝামেলা হয়ে গেছে। ফোনের লাউড স্পিকার থাকায় করিম সাহেব শুনতে পেল এবং এপাশ থেকে আকাশ বলে উঠল, কি হয়েছে বাসায়? আর তোর কথা শুনে এমন মনে হচ্ছে কেন? তুই বাসায় আয়, তারপর সব দেখতে পারবি। করিম সাহেব এসব শোনার পর করিম সাহেব বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। তাই দেরি না করে করিম সাহেব আকাশকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলো। প্রায় আধা ঘন্টা পর তার বাসায় পৌঁছাতেই আকাশ দেখতে পায় বাসার চারিদিকটা মানুষজন, আত্মীয় প্রতিবেশী। আকাশ বাসার ভেতরে গিয়ে একটু অবাক হলো, কারণ সামনে বসে আছে এই এলাকার চেয়ারম্যান সাহেব আদনান খান। আকাশ দেখতে পেল আয়েশা দাঁড়িয়ে মাথা নিচু করে কান্না করছে। আকাশের মা বসে আছে চেয়ারে। আকাশের মা খুব ভালো করেই জানে এইখানকার সমাজের মানুষেরা কেমন, কিছু বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন প্রতিবেশী মহিলা বলে উঠল আকাশের উদ্দেশ্যে। এই কথা শোনার পর আকাশের মা কিছু বলতে নিলেই আকাশ থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলে উঠল মহিলার উদ্দেশ্যে, মুখ সামলে কথা বলুন আন্টি, আপনার সাহস তো কম না। আমার বাসায় এসে আমাকে কথা শোনান। কি করেছি আমি? আমার দোষটা কোথায়? এই কথা শোনার পর আকাশের চোয়াল আরো শক্ত হয়ে গেল। রাগে গিজগিজ করতে করতে বলে উঠল আকাশ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কখন থেকে দেখছি আপনি সব আজে বাজে কথা বলছেন। আপনি যদি মহিলা না হয়ে ছেলে হতেন না, তাহলে এখন আমি কি করতাম? এটা দেখে করিম সাহেব এতে যা বুঝার বুঝে গেছে, কারণ এখানকার সমাজের মানুষেরা অন্যরকম। আপনি যাই করেন না কেন, সমাজের মানুষেরা আপনাকে নিয়ে সমালোচনা করবেই করবে। এতে করে সমাজের মানুষেরা কিভাবে মানুষকে খারাপ বানানো যায় সেই মন্তব্যই ওরা করবে। বাড়ির ভেতরে ঘটে যাওয়া সমস্ত কথা না জেনেই সমাজের মানুষেরা বিভিন্ন ধরনের কথা বলছে আকাশ আর আয়েশাকে নিয়ে। আয়েশা মাথা নিচু করে কান্না করছে। এমন সময় চেয়ারম্যান আদনান সাহেব বলে উঠল, তোমরা একটু থামবে কি? শুরু করেছো তোমরা। তখন আকাশ চেয়ারম্যান আদনান সাহেবের কাছে এসে বলে উঠল, বড় আব্বু, আমি এমন কাজ করিনি, আমাকে বিশ্বাস করুন। মেয়েটি বিপদে পড়েছে, আমি ওকে সাহায্য করছি শুধু। আকাশ ছোট থেকে চেয়ারম্যান আদনান সাহেবকে বড় আব্বু বলে ডাকে আকাশ, এবং আদনান সাহেবের সাথে আকাশের পরিবারে খুব ভালো মিল। আদনান সাহেব আকাশকে খুব ভালোবাসে। এমন সময় আদনান সাহেব বলে উঠল, দেখো আকাশ, আমি জানি তুমি এমন কাজ করবে না, সে বিশ্বাস আছে আমার, কিন্তু
তুমি এই সমস্ত সমাজের মানুষগুলোকে কিভাবে বিশ্বাস করাবে যে তুমি এমন কোনো কাজ করনি? আমি বিশ্বাস করলেও এই সমস্ত সমাজের মানুষেরা বিশ্বাস করবে না। দেখো আকাশ, তুমি একজন ছেলে আর সেখানে ও একজন মেয়ে। এই সমাজের মানুষেরা তোমার উপরে আঙুল তুলবে এই মেয়েটার উপর। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? চেয়ারম্যান সাহেবের কথা শুনে আকাশ কিছু বলতে যাবে, তখন আশেপাশে থাকা মানুষেরা বলে উঠল ওদের এই মুহূর্তে বিয়ে দেওয়া উচিত। এটা শুনে চেয়ারম্যান সাহেব চেয়ার থেকে উঠে আয়েশার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলে উঠল। তোমার নাম কি মা? তখন আয়েশা কান্না জড়িত গলায় আমতা আমতা করে ওর নাম বলল, আয়েশা। চেয়ারম্যান সাহেব আয়েশার মাথায় হাত দিয়ে আয়েশার উদ্দেশ্যে বলে উঠল, দেখো মা, তুমি হয়তো বুঝতে পারছো এই সমাজের মানুষেরা কি চায়। সেখানে তুমি একজন মেয়ে আর একজন মেয়ে, তার সম্মানটাই তার কাছে বড়। জানো কি মা, মেয়েদের সম্মান হলো কাচের মতো, এটা ভেঙে গেলে আগের মতো জোড়া লাগে। ঠিক তেমনই মেয়েদের কলঙ্কের দাগ লাগলে সমাজের মানুষেরা ঠিক ভালোভাবে দেখে। বুঝতে পেরেছো? আশা করি আমি কি বলেছি তোমাকে এখন জানো মা। আমারও একটা মেয়ে বড় হলে হয়তো তোমার মতোই হতো, কিন্তু মা তোমাকে আজ আকাশকে বিয়ে করতে হবে। এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই। বুঝতে পেরেছো কি বলেছি তোমাকে? চেয়ারম্যানের কথা শুনে আয়েশা যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। বিয়ে সে কখনো ভাবেইনি তার জীবনটা এভাবে বদলে যাবে। বিয়ে আয়েশার জীবনে কি নতুন কোনো পরিবর্তন হতে চলেছে? আয়েশা মনে মনে ভাবতে থাকে, আমার জীবনটা কি এভাবেই বদলে যেতে চলেছে? যার সাথে 2 দিনের পরিচয় তার সাথেই কিনা আমায় সারা জীবন কাটাতে হবে? আমি কি পারবো তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে? আকাশ কি আমায় তার স্ত্রী হিসেবে মেনে নিবে, নাকি সে অন্য কাউকে ভালোবাসে? এসব ভাবছিল আয়েশা। তখনই চেয়ারম্যান আদনান সাহেব সবার উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আজকের মধ্যেই তোমার আর আয়েশার বিয়ে হবে। আশা করি তুমি বুঝে গেছো আমার কথা। তোমাকে আর বুঝিয়ে বলতে হবে না। চেয়ারম্যানের এই কথা শুনে ওপাশ থেকে করিম সাহেব বলে উঠল, চেয়ারম্যান সাহেব, আমিও আপনার সাথে একমত। তাছাড়া আকাশের তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? তাই আমি বলছিলাম ওর বিয়েটা সেরে ফেলতে। এই কথা শুনে আকাশ যেন হতভম্ব হয়ে যায়। বিয়ে সে কখনো ভাবতেও পারেনি এইভাবে জীবনটা বদলে যাবে। তবে আকাশ মনে মনে অনেক খুশি, কারণ আকাশ যেদিন আয়েশাকে দেখেছিল সেই দিনই তার আকাশ আয়েশার প্রেমে পড়ে যায়। সত্যি কথা বলতে আকাশ আয়েশাকে ভালোবেসে ফেলে। এই 2 দিনের পরিচয় কিছু সময় পর চেয়ারম্যান সাহেব করিম সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, করিম সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আজকের মধ্যেই আকাশ আর আয়েশার বিয়ে হবে। আকাশের মা আশা করি নতুন করে আর কিছু বলতে হবে না। আকাশের মা আর কিছু বলল না। আকাশের মা জানে চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবে এখানে তারই সিদ্ধান্তই শেষ কথা। এতে করে তাদের সম্মানটাও বেঁচে গেল এই সমাজের মানুষের থেকে। আর আকাশের বোন লতা তো অনেক খুশি, কারণ লতা এতদিন পর তার একটা সঙ্গী পেয়ে আবার তার উপরে হবু ভাবি হতে চলেছে। এটাই খুশি হবে না? খুশি হয় স্বাভাবিক। আর কিছু না ভেবে আয়েশার হাত ধরে আয়েশাকে নিয়ে তার রুমে চলে যায়। চেয়ারম্যান সাহেব জানিয়ে দেয় আজকেই রাতে আয়েশা আর আকাশের বিয়ে হবে। করিম সাহেব আর কিছু না ভেবেই বিয়ের বন্দোবস্ত করতে শুরু করে। এবং কিছু সময় পর আকাশের বাসায় আকাশের বন্ধু মাহিম এসে উপস্থিত হয়। মাহিম আসতেই আকাশ বলে উঠল, কিরে, তোর না কালকে আসার কথা ছিল গ্রাম থেকেই, কিন্তু তুই আজকে এলি কেন? আর এলি আমার বিপদের দিনে এলি। এখানে এত কিছু হয়ে গেল। আচ্ছা যাই হোক, তোকে যে একটা কাজ দিয়েছিলাম ওটা কি খবর? ওটা কমপ্লিট করেছিস? আর হ্যাঁ, ফারিয়া এখন কেমন আছে? মাহিম আকাশের কথা শুনে ওপাশ থেকে মাহিম বলে উঠল, ফাবিয়া এখন ঠিক আছে। ওই দিন রাতে তুই যদি সময় মতো না পৌঁছতি তাহলে ফাবিয়াকে আমরা হারিয়ে ফেলতাম। ফাবিয়া তার নিজের ভুল বুঝতে পারছে এবং আমাকে ভীষণভাবে ইমপ্রেস করতে চাইছে, কিন্তু আমি ওকে এত সহজে মেনে নিব না। একটু তো কষ্ট দিতেই হবে তাকে। দেখ মাহিম, ফারিয়াও নিজের ভুল বুঝতে পেরেছে। তোর জন্য এটাই ঠিক হবে। তুই ওকে মেনে নিবি আর ওকে কখনো কষ্ট পেতে দিবি না। ফারিয়া হয়তো ভুল করেছে, তাই বলে কি তুইও ভুল করবি নাকি? ও ওর নিজের ভুল বুঝতে পেরে ভুলটা শুধরাতে চাইছে, তাই তোর জন্য এটাই ভালো হবে। তুই ওকে নির্দ্বিধায় মেনে নিবি।
ওকে কখনো কষ্ট দিবি না। ও হয়তো তোকে একটু অবহেলা করেছে, তাই বলে তুইও একে এত কষ্ট দিতে পারিস না। যাই হোক, এখন আমার বিষয়টা একটু তোকে খুলে বলি। এদিকে কি হয়েছে তার খবর রাখিস। আকাশ আর মাহিম কিসের কথা বলছে তাই তো আপনারা বুঝতে পারছেন না। আপনারা গল্পের সাথে থাকলেই সব বুঝতে পারবেন। এখন আমি আপনাদের মাহিমের সম্পর্কে একটু বলি। মাহিম হচ্ছে আদনান খানের ভাতিজা। মাহিম আর আকাশ ওরা স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটির পর্যন্ত পড়াশোনা শেষ করেছে। মাহিমের আরেকটা পরিচয় আছে, মাহিম হ্যাকিং সম্পর্কে খুব ভালো পারদর্শী। সে নিমিষের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তার নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে। আপাতত এতটুকুই তাদের পরিচয়। তারপর মাহিম বলে উঠল, কি হয়েছে? আর এই বাড়ির আশেপাশে এত মানুষজন দেখলাম, এত মানুষের ভিড় কেন? কোনো সমস্যা হয়েছে? তারপর আকাশ প্রথম থেকে সব ঘটনা খুলে বলল মাহিমকে। কিভাবে আয়েশার সাথে দেখা হয়েছে, এই পর্যন্ত কি কি হয়েছে, সমস্ত ঘটনা মাহিমকে খুলে বলল। আকাশ এসব কথা শোনার পর মাহিম বলে উঠল,